সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে রাতের শুভেচ্ছা নিয়ে আজ আমাদের ক্লাস শুরু করছি। আজ আমাদের অতিরিক্ত ক্লাস, বৃহস্পতিবারের ক্লাসের রিপিট ক্লাস আজকে হবে। আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন। আমরা 5 নম্বর শীটটা পড়বো। মূল বিষয়বস্তুগুলো একটু আলোচনা করে নেব, তার আগে আমরা একটু সময় নিচ্ছি। একটা ফোন আসছে। ধন্যবাদ। আমরা আলোচনা করবো বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্প নিয়ে। আগে লোকশিল্প কারুশিল্প সম্পর্কে বেসিক ধারণাটা অর্জন করে নিই, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। লোকশিল্প সাধারণ লোকের জন্য, সাধারণ লোকের সৃষ্টি শিল্পকে লোকশিল্প বলে। এই লোকশিল্প উপকরণগুলো কি কি? যা দিয়ে কোনো কিছু তৈরি করা হয়, যেমন মাটি, কাঠ, কাপড়, সুতা, ধাতব দ্রব্য, পাতা, বাঁশ, বেত ইত্যাদি। বাংলাদেশের উল্লেখযোগ্য মেলা বা উৎসবগুলো হলো বাংলা নববর্ষ, পৌষ সংক্রান্তের মেলা, বৈশাখী মেলা, ঈদ, পূজা, মহররম, রথযাত্রা ইত্যাদি। পাট দিয়ে তৈরি শিল্পকর্মের মধ্যে কি কি আছে? শেখা আছে, ফ্লোর ম্যাট আছে, টেবিল ম্যাট ইত্যাদি। নকশি কাঁথা জিনিসটা আসলে কি? খুব যত্ন করে রঙিন সুতা সেলাই দিয়ে মনোরম নকশা, বিভিন্ন ছবির মাধ্যমে এক ধরনের যে কাঁথা তৈরি করা হয় তাকে নকশি কাঁথা বলে। বাংলাদেশের উল্লেখযোগ্য লোকশিল্পগুলো হলো পুতুল, পাত্র, খেলনা, নকশি কাঁথা, শখের হাড়ি, লক্ষ্মী সরা, পটচিত্র, পুঁতিচিত্র, পিঁড়ি চিত্র, দেয়াল চিত্র, নকশি পাখা, নকশি পিঠা, পোড়ামাটির ফলক চিত্র, আলপনা। এছাড়া আরো অনেক আছে। যেসব অনুষ্ঠানে আলপনা দেওয়া হয় তার মধ্যে অন্যতম হলো ব্রত, পূজার ঘরে, বিয়ে, গায়ে হলুদ, 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনার প্রাঙ্গণে। এছাড়া বিজয় দিবসে মোটিভ বা মুদ্রা। লোকশিল্প তৈরির সময় নকশা হিসাবে একই চিত্রের বারবার ব্যবহার করাকে মোটিভ বা মুদ্রা বলে। তাহলে আমরা যদি কোনো চিত্র বা নকশা বারবার ব্যবহার করি তাহলে সেটি মোটিভ হবে। বাংলাদেশের লোকশিল্পে বহুল ব্যবহৃত মোটিভ হচ্ছে পদ্ম, কলকা, চন্দ্রা, সূর্য, হাতি, পাখি, পান পাতা ইত্যাদি। মানুষের ব্যবহৃত প্রথম হাতিয়ারগুলো হলো পাথুরে অস্ত্র, গাছের ডাল দিয়ে তৈরি কাঠের শাবল, কাঠের লাঠি। লোকশিল্প কারুশিল্পের মধ্যে পার্থক্য হলো মাটির পাত্রে রং দিয়ে নকশা করে যখন শখের হাড়ি হয় তখন তা লোকশিল্প। এটা কিন্তু একটা বোঝার আছে। লোকশিল্প এবং কারুশিল্পের মধ্যে পার্থক্য কি? আপনি কাঠ দিয়ে একটি দরজা তৈরি করেন, কাঠের দরজা, সেটা কারুশিল্প হবে। কিন্তু সেই দরজায় যখন আপনি বিভিন্ন ধরনের ফুল, লতা পাতা, নকশা তৈরি করবেন তখন সেটা লোকশিল্প হবে। এটা মাথায় রাখবেন। মানে সাধারণভাবে কাঠমিস্ত্রি, কুমার, কামার যদি কোনো তৈজসপত্র বা কোনো বিষয় যদি তৈরি করে, দরজা, জানলা, ঝুড়ি, ঘটি, বাটি যদি কোনো কিছু তৈরি করে তাহলে সেটা কারুশিল্প। আর লোকশিল্প হতে গেলে কি হতে হবে? তাতে অবশ্যই বিভিন্ন ধরনের নকশা থাকতে হবে। এই পার্থক্য একটু মাথায় রাখার চেষ্টা করবেন। পুরানো পাথরের যুগে সেইটিকে মানুষ গলার হাত তৈরি করতো মাছের, মেরুদণ্ডের হাড়, ঝিনুক, হরিণের দাঁত ইত্যাদি গেঁথে। গুহার দেয়ালে ছবি আঁকার জন্য আদিম মানুষ প্রদীপ হিসেবে ব্যবহার করতো
পাথরের পিস, এক ধরনের পাথরের পিস তারা প্রদীপ হিসেবে ব্যবহার করতো। এরপর দেখেন কারুশিল্প, যখন কোনো ব্যবহার্য সামগ্রীর সৌন্দর্য বৃদ্ধির জন্য তাতে সহজ সাধারণ হাতিয়ারের মাধ্যমে কারুকাজ করা হয় তখন তাকে কারুশিল্প বলে। কারুশিল্পের উপাদানের মধ্যে আছে বাঁশ, বেত, কাঠ, মাটি, তামা, কাঁসা, পিতল ইত্যাদি। বাংলাদেশের উল্লেখযোগ্য কারুশিল্পের মধ্যে যেগুলো আছে, যেগুলো দেশ বিদেশে বহুল পরিচিত, সেগুলোর মধ্যে আছে জামদানি, টাঙ্গাইলের শাড়ি, রাজশাহীর সিল্ক, কাতান শাড়ি। নকশিকাঁথায় মিশে থাকে গ্রামের মেয়েদের জীবনের সুখ ও দুঃখের গল্প। হাজার হাজার বছর ধরে অপরিবর্তিত রয়েছে লোকশিল্পের ধারা। সাধারণ কাঠের দরজা কারুশিল্পের বহির্ভূত, অর্থাৎ সাধারণ যে কাঠের দরজা সেটা কিন্তু কারুশিল্প। ব্যবহার্য বস্তুতে অলংকারের সূত্রপাত করে আদিম শিল্পীরা। কে সোনারগাঁও লোকশিল্প ও কারুশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন? শিল্পী জয়নুল আবেদিন। এর বিস্তারিত আমরা একটু জেনে নিই সোনারগাঁও লোকশিল্প সম্পর্কে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বা সোনারগাঁ জাদুঘর বাংলার হাজার হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য ধারক। 1975 সালে শিল্পী জয়নুল আবেদিনের উদ্যোগে প্রতিষ্ঠিত এই জাদুঘরে গ্রামীণ লোকশিল্প, কারুশিল্প, কাঠ খোদাই, পোড়ামাটির নিদর্শন, লোকজ, বাদ্যযন্ত্র ও অলংকার সহ প্রায় 4,600টি বেশি দুষ্প্রাপ্য নিদর্শন সংরক্ষিত আছে। এখন 2 নম্বর প্রশ্ন আছে, সোনারগাঁও লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠিত হয় কত সালে, মানে এটা প্রতিষ্ঠা কত সালে হয়? এই প্রশ্নের উত্তর কে বলবে? মাসুম বলেন তো। সোনারগাঁও লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠিত হয় কত সালে? অপশন ছাড়াই বলেন, আমি একটু আগেই বলেছি। পারবেন? খায়রুল সাহেব বলেন, খায়রুল সাহেব। স্যার 1975। গুড, ভেরি গুড, 1975, বাহ। খায়রুল সাহেব অনেক মনোযোগী পড়াশোনায়, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। নকশিকাঁথা ও মাটির পুতুল কোন ধরনের শিল্প? একদম চোখ বন্ধ করে বলতে পারি লোকশিল্প। নকশিকাঁথা ও মাটির পুতুল এগুলো সবই লোকশিল্প। বাংলাদেশের এক অতি প্রাচীন রীতি, সেটি হলো আলপনা। বাংলাদেশের এক অতি প্রাচীন রীতি হলো আলপনা। আলপনা সম্পর্কে একটু আমরা বিস্তারিত জেনে নেই। আলপনা শব্দটি সংস্কৃত আলিম্পনা থেকে এসেছে, যার অর্থ হলো প্রলেপ দেওয়া বা লেপন করা। এর শিকড় প্রাক আর্য সভ্যতার প্রথিত বলে ধারণা করা হয়। আলপনা হলো চালের গুঁড়া বা সাদা রঙের প্রলেপ দিয়ে মেঝে বা দেওয়ালে আঁকা বাংলার এক ঐতিহ্যবাহী লোকশিল্প। এটি মূলত উৎসব, পূজা, বিয়ে ও শুভকর্মে ঘর ও আঙিনা সাজাতে ব্যবহৃত হয়, যা হিন্দু নারীদের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে টিকে আছে। এটি অত্যন্ত ক্ষণস্থায়ী শিল্প, যা সাধারণত সাদা, তবে বর্তমানে বৈশাখী উৎসব সহ বিভিন্ন অনুষ্ঠানে রঙিন আলপনাও বেশ জনপ্রিয়। কলকা। কলকা কি? কলকা এক ধরনের মোটিফ। কলকা হলো একটি ঐতিহ্যবাহী বাঁকানো মোটিফ, যা পারস্যের বুটা থেকে উৎপন্ন হয়ে বাঙালি সংস্কৃতিতে আম বা পাতার আকৃতির নকশা হিসাবে জনপ্রিয়তা পেয়েছে। এটি মূলত বিবাহে কনের সাজে, শাড়ি, কাঁথা ও লোকশিল্পের সৌন্দর্য ও পবিত্রতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। চন্দন ও আধুনিক রং দিয়ে কপালে, গালে এই নকশা বাঙালি ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। কত লক্ষ বছর আগে আদিম মানুষের হাতিয়ার তৈরি করা শিখেছিল? প্রায় 25,000 বা 25 লক্ষ বছর, 25 লক্ষ বছর আগে। কত লক্ষ বছর আগে? 25 লক্ষ বছর আগে। কত বছর আগে ফ্রান্সের শিকারীরা হরিণের শিং দিয়ে হাতিয়ার বানাতো? 12 থেকে 17 বছর আগে। বাংলাদেশের কোন শিল্প বা কোন কারুশিল্পটি দেশ বিদেশে পরিচিতি লাভ করেছে? বাংলাদেশের জামদানি শাড়ি দেশ বিদেশে পরিচিতি লাভ করেছে। জামদানি শাড়ি সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানবো। জামদানি মূলত মসলিনের উত্তরাধিকারী, যার ইতিহাস প্রায় 2000 বছরের পুরানো। মুঘল আমলে এটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী ও গৌরবোজ্জ্বল মসলিন সংস্কৃতি এক অনন্য নিদর্শন।
ঢাকায় জামদানি তার সূক্ষ্ম বুনন, জ্যামিতিক নকশা ও হালকা ওজনের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত। ইউনেস্কো কর্তৃক অস্পৃশ্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত এই শাড়িটি মূলত সুতি ও সিল্কের মিশ্রণে হাতে বোনা হয়। 2016 সালে জামদানি বাংলাদেশের প্রথম ভৌগোলিক নিদর্শক বা জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পায়। কত সালে জামদানি শাড়ি ভৌগোলিক নিদর্শন হিসেবে স্বীকৃতি পায়? 2016 সালে, এটা মাথায় রাখবেন। অবশ্যই। জি স্যার। তাঁতের জন্য প্রসিদ্ধ কোন জেলা? তাঁতের জন্য প্রসিদ্ধ কোন জেলা? তাঁতের জন্য প্রসিদ্ধ হলো আপনার কোন জেলা? তাঁতের জন্য প্রসিদ্ধ টাঙ্গাইল। তাঁত টাঙ্গাইল। টাঙ্গাইল, তাঁত টাঙ্গাইল। বাংলাদেশের তাঁত শিল্প একটি প্রাচীন ঐতিহ্যবাহী কুটির শিল্প যা গ্রামীণ অর্থনীতির অন্যতম ভিত্তি এবং এদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক। হস্তচালিত তাঁতে উৎপাদিত বস্ত্র অভ্যন্তরীণ চাহিদার প্রায় 40% মেটায়, যেখানে টাঙ্গাইল শাড়ি, জামদানি ও মসলিন অত্যন্ত বিখ্যাত। সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ ও নরসিংদী এ শিল্পের প্রধান কেন্দ্র। লোকশিল্প কাদের সৃষ্টি? আধুনিক শিল্পীদের সৃষ্টি, বিখ্যাত শিল্পীদের সৃষ্টি, নাকি সাধারণ লোকের সৃষ্টি? লোকশিল্প মূলত সাধারণ লোকের সৃষ্টি। নকশিকাঁথা তৈরি করেন কারা? গ্রামের সাধারণ মেয়েরা। লোকশিল্পে তৈরির জন্য নকশা হিসেবে একই চিত্রের বারবার ব্যবহারকে কি বলে? মোটিভ বলে। মোটিভ। তাহলে আমরা যদি কোন নকশা বা চিত্র বারবার ব্যবহার করি সেটা মোটিভ হবে। আর মোটিভ হলো, এখানে সুন্দর করে ব্যাখ্যা করে দিয়ে দিয়েছি। মোটিভ হলো সাহিত্য, শিল্প, সঙ্গীত ও লোক সংস্কৃতি থেকে বারবার ফিরে আসা কোন নির্দিষ্ট থিম, উপাদান, প্রতীক, চরিত্র বা বিন্যাস যা মূল বিষয়বস্তু বা বার্তাটিকে সুসংহত ও গভীর করে তোলে। এটি সাধারণত গল্পে গভীরতা যোগ করে এবং পাঠককে মূল থিম মনে করে দিতে সাহায্য করে। যেমন হ্যারি পটার এ আত্মত্যাগের থিম বা রক্ত, ম্যাকবেথ দ্বারা অপরাধবোধ বোঝানো হয়েছে। ব্যবহার্য বস্তুকে সুন্দর করার জন্য কারুকাজ করাকে কি বলে? আপনার কারুশিল্প। বাংলাদেশের কারুশিল্পের নিদর্শনগুলো কোথায় সংরক্ষিত আছে? জাতীয় জাদুঘরে। জাতীয় পতাকা। এটা সবারই মুখস্থ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে যুক্ত থাকার জন্য। আমরা ক্লাস শেষে এই শীটটি আপনাদেরকে দিয়ে দেবো। সেই পর্যন্ত